সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও কথা বলবো রাইট ফর্ম অফ ভার্বের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে। আজকে রাইট ফর্ম অফ ভার্বের যে নিয়মগুলো নিয়ে কথা বলবো সেইগুলো কিছু কানেক্টিং ওয়ার্ডস এর সাথে সম্পৃক্ত। টেন্স সম্পর্কে আমাদের যে জ্ঞান সেটি অবশ্যই আজকের এই ক্লাসে আমাদেরকে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। বোর্ডে দেখতে পাচ্ছি আজকে আমরা যে রুলটি প্রথমত আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো সংক্রান্ত। হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ a lot এবং মনে রাখুন অ্যাজ ইফ এবং অ্যাজ দো হচ্ছে যেন বা মনে হয় যেন অর্থে ব্যবহৃত হয়। আমরা যখন অ্যাজ ইফ এবং অ্যাজ দো দিয়ে দুইটা ক্লজকে কানেক্ট করব তখন সেই দুইটা ক্লজের ভার্বগুলো কোন ফর্মে বসবে সেটা আমরা একটু আলোচনা করি। বাক্যটি খেয়াল করুন যে অ্যাজ ইফের আগের অংশটি এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাজ ফর্মে এসেছে, কখনো কখনো এটা V1 ফর্মে আসতে পারে এবং এই দিকে যে ভার্বটি আছে সেটি খেয়াল করুন, এটা হচ্ছে V2 এবং এটা এস ফর্ম অথবা আমি বললাম কখনো কখনো V1 ফর্মে আসতে পারে। তার মানে কি অ্যাজ ইফ এবং অ্যাজ দো দিয়ে যে দুইটা ক্লজ কানেক্ট হবে, অ্যাজ ইফের পূর্বেরটা যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডেফিনিট যদি হয়, এটা হবে হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট। এবার বাক্যটাকে একটু চেঞ্জ করে দিই আমি, হি স্পোক অ্যাজ ইফ। এইবার কি ঘটলো, আমরা যখন এই যে অ্যাজ ইফের আগের অংশটা এটা যখন V2 হয়ে যাচ্ছে, V2 মানে হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়ে গেল, পরেরটা হয়ে গেল আমরা কি, আমরা দেখতে পাচ্ছি যে হ্যাড এবং V3, তার মানে এটা ফার্স্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। এইবার আমরা আরেকটি রুল দেখার চেষ্টা করব, সেটি হচ্ছে এই যে সিন্সের সাথে কানেক্টেড এবং এই সিন্স মনে রাখবো এটা হচ্ছে টাইম এক্সপ্রেসিং সিন্স, অর্থাৎ এই সিন্সটা আমরা সময় বোঝাতে ব্যবহার করছি, সময় বোঝাতে হতে বা থেকে অর্থে। এইখানেও আমরা দুই পাশে যে দুইটা ক্লসেস আছে এটাকে যদি একটু অ্যানালাইজ করে আমরা দেখব, সিন্সের পূর্বে আমরা এখানে দেখছি ইস আছে, তার মানে আমরা বলতে পারি V1 এ আছে, দ্যাট মিনস এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। সিন্সের পরেরটা খেয়াল করুন, মিটের V2 বা ফার্স্ট টেন্স হচ্ছে ম্যান, এটা V2 তে আছে, দ্যাট মিনস ফার্স্ট ইনডেফিনিট টেন্সে আছে। এবার আমি এটাকেও চেঞ্জ করে দেব, এটা যদি ইজ না করে আমি যদি এটাকে ওয়াজ করে দেই, ওয়াজ, তার মানে V2 হয়ে গেল, এবার এটা V2 হয়ে গেল, মিনস এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়ে গেল এবার। ওকে, এইদিকে কি হবে, এইদিকে আগের মতোই অ্যাজ ইফ বা অ্যাজ দোর মতোই এখানেও ভার্বের ফর্মটা পরিবর্তন হয়ে যাবে। উই হ্যাড মেট লাস্ট। তো এখানে কি ঘটলো, সিন্সের আগের যে ক্লজ এটা যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে হয়, এটা ফার্স্ট পারফেক্ট টেন্স, হ্যাড এবং V3, খুব সহজে মনে রাখা, V1 V2, আর সিন্সের পূর্বেরটা যদি V2 হয় এদিকে হবে V3। এইবার আলোচনা করব আমরা দেয়ার দিয়ে যখন কোনো বাক্যকে শুরু করি তখন আমরা ভার্বের কোন ফর্ম ব্যবহার করি। উদাহরণটি দেখুন, এই বাক্যটি দেয়ারের এই ব্যবহারকে বলা হয় হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইউজ অফ দেয়ার। কেন ইন্ট্রোডাক্টরি ইউজ অফ দেয়ার বলছি, কারণ আমরা এই দেয়ার দিয়ে একটা বাক্যকে ইন্ট্রোডিউস করতে বা আরম্ভ করতে ব্যবহার করছি। খেয়াল করুন, দেয়ারের পরে এখানে সিঙ্গুলার ভার্ব হয়েছে, সিঙ্গুলার ভার্ব। দেয়ারের পরে ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, ইট ডিপেন্ডস যে এর পরে যে নাউনটা আসছে সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল। আমরা দেখছি স্কুল, এটা হচ্ছে একটা সিঙ্গুলার নাউন, এটা সিঙ্গুলার নাউন, সেই জন্য ভার্বটি হয়েছে সিঙ্গুলার। আর এই নাউনটা যদি প্লুরাল হয়ে যায়, ইন কেস এই নাউনটাকে আমি যদি স্কুলস করে দেই, এখন আর রাখা যাবে না, এখানে টু, মনে করেন টু দিয়ে দিলাম, এখন কিন্তু এই ভার্বটা অবশ্যই আমাকে কি করতে হবে, প্লুরাল করতে হবে, কারণ এই নাউনটা প্লুরাল হয়ে গেল, আমাকে এই ভার্বটা প্লুরাল করতে হবে। আচ্ছা, দ্যাট মিনস আমরা কি বুঝলাম, দেয়ারের পরে সিঙ্গুলার অথবা প্লুরাল ভার্ব ব্যবহার হতে পারে, এটা নির্ভর করে হচ্ছে এর পরে যে নাউনটা আছে সেইটি সিঙ্গুলার নাকি প্লুরাল। অ্যাডজেক্টিভের আগে আমরা যখন আর্টিকেল দা ব্যবহার করব, আবারও বলছি, কোনো অ্যাডজেক্টিভের আগে আমরা যখন আর্টিকেল দা ব্যবহার করব এবং সেই অ্যাডজেক্টিভ যখন একটা সাবজেক্ট হিসেবে বাক্যে ব্যবহৃত হবে, তখন এর পরের যে ভার্বটা আছে এটা অবশ্যই একটা প্লুরাল ভার্ব হয়ে যাবে, কারণ এই সাবজেক্টটা তখন একটা প্লুরাল সাবজেক্ট হিসেবে বিবেচনা করা হয়। একটু দেখুন, এই রিচ দ্বারা হচ্ছে, এই রিচ চেহারায় দেখতে যদিও এটা অ্যাডজেক্টিভ, এটা অলমোস্ট এইখানে একটা কমন নাউনের মতো কাজ করছে, কারণ এই রিচ দ্বারা আমরা ওই ধনী সম্প্রদায়ের সবাইকেই বোঝাচ্ছি। এবার আমরা দেখব লেস্ট এর ব্যবহার। এই বাংলা অর্থ দ্বারাই হচ্ছে পাছে ভয় হয়ে যায়।
লেস্টের পরে যে ভার্বটা আসবে সেটা V1-এ আসবে এবং তার আগে অবশ্যই মাইট, হ্যাঁ মাইটের পরিবর্তে কখনো কখনো আমরা শুড, উড, কুডও ব্যবহার করতে পারি। এবং এই যে দুইটা ক্লজ এর মধ্যে একটা সম্পর্কটা আপনারা খেয়াল করুন দেখি। স্টাডি ডেইলি, নিয়মিত পড়ো, লেস্ট ইউ মাইট ফেল ইন দ্য এক্সাম, পাছে বই হয়ে যে তুমি পরীক্ষায় ফেল করো। অর্থাৎ পড়াশোনা করার সাথে ফেল পাসের একটা সম্পর্ক আছে দেখুন। এবং সম্পর্কটা কি? পড়াশোনা করো, পড়াশোনা না করলে কি হবে সেইটা হচ্ছে পরের ক্লসে বলা আছে। এবার দেখার চেষ্টা করব বাক্যে ওয়াইলের ব্যবহার। ওয়াইলটা আমরা জানি যে যখন অর্থে ব্যবহার করি আমরা বাংলায় যখন। ওয়াইলের দুই পাশে যে দুইটা বাক্যাংশ আছে এটা একটু খেয়াল করুন। ওয়াইল, I saw him while coming to college, এখানে while-এর পরে সরাসরি ভার্ব চলে আসছে এবং এটা ing-তে এসেছে। আর নিচের বাক্যে কি ঘটেছে দেখুন, while-এর পরে একটা সাবজেক্ট এসেছে, সাবজেক্টের পরে আমরা এখানে কি দেখলাম, এখানে was এবং ing এসেছে। was এবং ing মানে কি? এটা ফার্স্ট কন্টিনিউয়াস। আবারও খেয়াল করুন, while-এর পরে সরাসরি যদি ভার্ব চলে আসে তাহলে সেটা ing-তে বসবে, কিন্তু while-এর পরে যদি কোনো সাবজেক্ট আসে, সাবজেক্ট, তাহলে অবশ্যই আমাদেরকে পরবর্তী যে বাক্যাংশ সেটা ফার্স্ট কন্টিনিউয়াসে করতে হবে। তার মানে সাবজেক্টকে বিবেচনা করে একটা ভার্ব আনতে হবে এবং ভার্বের আইএনজি বসাতে হবে। তো একটা জিনিস কমন, ওয়াইলের পরে অবশ্যই ভার্বের আইএনজি হচ্ছে। আমি বোর্ডে 3টা শব্দ লিখেছি, এদের নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তারা রিলেটিভ ক্লজ তৈরি করতে সাহায্য করে। দ্যাট মিনস তারা হচ্ছে কোনো কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়। আমরা একটা বাক্যের মধ্য দিয়ে বোঝার চেষ্টা করব যে রিলেটিভ প্রোনাউনের পরে আমরা যে ভার্বগুলো ব্যবহার করি সেটা কি ধরনের ভার্ব ব্যবহার করতে পারে। আমরা জানি রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে হু আমরা ব্যক্তির জন্য ব্যবহার করি, যেমন এখানে বয়টা হচ্ছে ব্যক্তি। এখানে যদি কোনো বস্তু হতো তাহলে আমরা উইচ ব্যবহার করতে পারতাম। তবে দ্যাট আমি বলি এটা হচ্ছে সার্বজনীন, কারণ সে ব্যক্তি এবং বস্তু উভয়ের জন্য ব্যবহৃত হতে পারে। এই জিনিসটা একটু খেয়াল করবো। এইটা যখন প্রোনাউন নিয়ে আলোচনা করব সেই জায়গাতে বিস্তারিত আলোচনা করব। আমি এখানে একটা বাক্য লিখেছি, এই বাক্যটি খেয়াল করেন। এবং এখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে এটা হো, আর তারপরে যে ভার্বটা ব্যবহৃত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইজ, হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব। আই নো দ্য বয় হু ইজ ওয়েরিং আ হোয়াইট টি শার্ট, যে ছেলেটি সাদা টি শার্ট পরিধান করে আছে আমি তাকে চিনি বলা হচ্ছে। এখন দেখুন রিলেটিভ প্রোনাউনের পর আমরা কি ব্যবহার করেছি? ইজ ব্যবহার করেছি। মনে রাখবো যে রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্ব ব্যবহার করবো সেটা সব সময় রিলেটিভ প্রোনাউনের যে অ্যান্টিসিডেন্ট, আমরা বলি অ্যান্টিসিডেন্ট কথাটা মনে রাখতে যদি অসুবিধা হয়, শুধু মনে রাখবো যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউনটা আছে সেটার উপর ভিত্তি করে আমরা রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা ব্যবহার করি। বুঝতে যদি অসুবিধা হয় আপনি মনে মনে এই রিলেটিভ প্রোনাউনকে মুছে দেবেন। এখন দেখেন বয় ইজ, ওকে। কিন্তু এখানে যদি বয়স হতো, বয়স যদি প্লুরাল হয় তাহলে এখানে কিন্তু আর ইজ প্রযোজ্য হবে না। তার মানে রিলেটিভ প্রোনাউনের পূর্বের নাউন যদি প্লুরাল হয়ে যায়, রিলেটিভ প্রোনাউনের পরের যে ভার্ব আছে সেটাও প্লুরাল হয়ে যাবে। সো এখানে আমরা তখন বলতে পারি আর অথবা ওয়্যার, এই ধরনের ভার্বগুলো ব্যবহার হবে। সো ডিপেন্ড, রিলেটিভ প্রোনাউনগুলোর পরে যে ভার্ব ব্যবহার করব এটা টোটালি নির্ভর করে হচ্ছে তার পূর্বে যে নাউনটা আছে সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল। তা আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আর আশা করছি আমার এই ভিডিওগুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন যেন আমি আরো বড় পরিসরে আমার এই কাজটাকে চালিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে।